সাবধান, হাসাহাসি করো না। ওই সবুজ শাড়ির মেয়েটা দাঁত বাইর করে হাসছে। কোথায় বাড়ি? দাঁড়ো, এই মেয়েটা দাঁড়া, দাঁড়া, তুই দাঁড়া। তোর বাড়ি কোথায়? সবং না নারায়ণগড় না পটাশপুর না কোথায়? আর ওই এই তোর নাম কি? এদিকে তুই ভিডিও তুলতেছিস, তোর রাত পোহালেই পশ্চিমবঙ্গের সব থেকে বড় নাটকটি মঞ্চস্থ হতে চলেছে। সব থেকে বড় ধর্ণা কর্মসূচি মঞ্চস্থ হতে চলেছে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরুটা করেছিলেন এসআইআর হতে দেব না, সেই মুখ্যমন্ত্রী এসআইআর হয়ে যাওয়ার পরে ধর্ণা মঞ্চে বসছেন। তিনি অনেক কিছুই বলেন, কোনো বক্তব্যের হিসাব আর মেলাতে পারে না তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। এখন কিছুদিন আগে, এক মাস হবে হয়তো, তিনি বলেছেন বিজেপির উদ্দেশ্যে, আমার সঙ্গে বেশি খেলতে যেও না, আমি যে খেলাটা খেলবো না ও খেলা তুমি ধরতেই পারবে না। তুমি সারা দেশ নিয়ে চলে এসো, সারা দেশের সমস্ত এজেন্সি নিয়ে চলে এসো, আমার খেলা তুমি ধরতে পারবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত পোহালেই যে খেলাটা শুরু করবেন সেই খেলাটা আমরা অনেক আগেই ধরে ফেলেছিলাম। প্রথমার্ধে 10টা গোল খাওয়ার পর দ্বিতীয়ার্ধে নতুন কি খেলা তিনি রচনা করবেন সেটার জন্য অবশ্যই প্রতীক্ষায় থাকতে হবে। তার আগে মনে করিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কোনো খেলা 6 তারিখের কর্মসূচি থেকে ঘোষণা করা হয় কিনা আমরা অপেক্ষা করব। কিন্তু যত খেলায় তিনি রচনা করুন না কেন, পশ্চিমবঙ্গের মানুষ এবারে অন্তত বুঝতে পেরেছে যে বাংলাদেশিদের বাঁচানোর জন্য এই এত আগ্রহ। আমাদের নিজেদের প্লেটের খাবার ভাগ করে এটি আমরা করতে দেব না। যদি প্রয়োজন বোধ থাকে আপনাদের প্লেটের খাবার নিজের পয়সায় রোজগার করা আপনাদের প্লেটের খাবার ভাগ করে আপনারা দিতে পারেন। আমাদের কষ্টার্জিত পয়সায় রোজগার করা আমাদের প্লেটের ভাতের ভাগ আমরা পাবো, আমাদের পরিবাররা পাবে, আপনাদের পছন্দের ভোটাররা বাংলাদেশ থেকে এসে পাবে না। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। তবে পর্বটা আজকেও আমি একটু প্রত্যেক দিনের মতোই আজকেও একটা অন্যরকম ভাবে শুরু করতে চাইছি। আচ্ছা, তৃণমূল কংগ্রেস মানে কি? মানে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেই কি আপনাকে ওই রকম একটা অদ্ভুত ক্যারেক্টার হতে হবে যেখানে আপনি দাদাগিরি করবেন, আপনার ওয়েট না বুঝে মানুষকে মানুষ হিসেবে আপনি ভাবতে ভুলে যাবেন? এটা কি তৃণমূল কংগ্রেসে এলেই কি এই রকম আচরণ শুরু হয়ে যায়? তা যদি না হবে, এই যে মানস রঞ্জন ভূঁইয়াকে জীবনে কখনো দেখেছেন? আজকে যে মুডে আপনাদের সামনে আমি দেখাবো কি ঔদ্ধত্যপূর্ণ আচরণ একজন মানে নেতার হতে পারে। আপনারা দেখুন, পশ্চিম মেদিনীপুরের সবংয়ের রজনীকান্ত মহাবিদ্যালয়ে ফ্রেশার্স ওয়েলকাম অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি, এবং তিনি বেজায় ক্ষুব্ধ সেখানকার প্রফেসরদের ওপর। বলছেন তাদের নাকি মান অত্যন্ত কম, অত্যন্ত গুণগত মান নাকি তাদের অত্যন্ত কম। এবং তিনি বলছেন যে অন্য আরো একটি কলেজে তিনি যখন গিয়েছিলেন তার জন্য ছাত্ররা 2 ঘন্টা ধরে ওয়েট করে রোদের মধ্যে দাঁড়িয়েছিলেন, মানে হাত হাত জড়ো করে দাঁড়িয়েছিলেন এবং তার বক্তব্য শোনার জন্য প্রতীক্ষায় ছিলেন। এই কারণে তিনি রেগে গেলেন। একটি কলেজের ছাত্ররা তারা খাবারের দিকে লাইন করেছেন তার বক্তব্য না শুনে। শুধু তাই নয়, প্রকাশ্যে মঞ্চ থেকে হুমকি দিচ্ছেন, মেয়েদের হুমকি দিচ্ছেন, ছেলেদের হুমকি দিচ্ছেন, মোবাইল চেক করছেন তার ভিডিও তোলা হয়েছে কিনা। মস্তিষ্কের প্রবলেম কতটা ঘটলে মানুষ তৃণমূল কংগ্রেসে জয়েন করে সেটা আমরা আগেই সন্দেহ প্রকাশ করেছিলাম। এবার দেখলাম যাদের কিছুটাও ঠিক থাকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর যে এইরকম আচরণ করতে পারে, এই ভিডিওটা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। ডক্টর সুকান্ত মজুমদার তিনি শেয়ার করেছেন, শুনুন, দেখুন। অধ্যাপকদের, এখানকার অধ্যাপকদের স্ট্যান্ডার্ড হ্যাজ গন ডাউন, ভীষণ খারাপ, বিলো স্ট্যান্ডার্ড। এরাও ক্লাস করে না, ফাঁকিবাজ, টিউশনি করে।
আর সরকার এদের লক্ষ লক্ষ টাকা বেতন দিচ্ছে। আমি ভীষণ ভালোবাসতে পারি, তোমাদের মাথা ব্যথা করলে মাথা টিপে দেব, ওষুধ এনে দেব, খিদে পেলে খাবার এনে দেব। এত অপদার্থ কলেজের উন্নয়নের কাণ্ডারীরা। আমি তো প্রিন্সিপালকে একবার বললাম যে আপনি এখান থেকে টিসি নিয়ে চলে যান। আমি এই যে সৈকত বাবু দাঁড়িয়ে আছেন, দেখো একে, স্যার আসুন। আমি ওর কলেজে গতকাল গিয়েছিলাম, ডেবরা, একজন মহিলা প্রিন্সিপাল। কলেজটা দেখলে মনে হবে আমি যেন একটা স্বপ্নের পুরীতে ঢুকছি। ছেলে মেয়েগুলো কি ডিসিপ্লিন। 2 ঘন্টা বাদে আমি গেছি ডেবরা কলেজে, তারা রোদ্রে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে আমাকে নমস্কার করার জন্য। আর এই দেখো পঙ্গপালের মতো খেতে চলে গেছে। এত এরা অসভ্য, বেয়াদব, এত নিম্নমানের অধ্যাপক এই কলেজে আমি জীবনে দেখিনি। সাবধান, হাসাহাসি করো না। ওই সবুজ শাড়ির মেয়েটা দাঁত বাইর করে হাসছে। কোথায় বাড়ি? দাঁড়ো। এই মেয়েটা দাঁড়া, দাঁড়া, তুই দাঁড়া। তোর বাড়ি কোথায়? সবং না নারায়ণগড় না পটাশপুর না কোথায়? আর ওই এই তোর নাম কি? এদিকে তুই ভিডিও তুলতেছিস, তোর আয় এদিকে, এদিকে ফোনটা নিয়ে আয়, আয়, নাহলে চাপকাবো কিন্তু একদম। এদিকে তোর বাড়ি কোথায়? এদিকে বাড়ি কোথায়? এই সবাই ফোন চেক কর দেখি, ফোনটা দে। না, জুতা খুলতে হবে না, ফোন দে। বাড়ি কোথায়? লাফাঙ্গাগিরি না? তাই এটা তুলছিস কেন? স্মৃতি হিসাব আমার সঙ্গে ছবি তুল, এগুলো মুচ মুচ। দেখলেন, ভাবতে পারেন যে কংগ্রেসে থাকলে তিনি অন্তত এইরকম আচরণ করতে পারতেন না। তৃণমূল কংগ্রেসের একটা ক্ষমতা আছে, মানুষের মধ্যে থেকে নোংরা জিনিসটাকে বের করে নিয়ে এসে প্রকাশ্যে নিয়ে আসার ক্ষমতা কিন্তু তৃণমূল কংগ্রেসের রয়েছে। কোন রাজনৈতিক নেতৃত্বকে, যেমন সৌগত রায়, একজন অধ্যাপক মানুষ, কত কদর্য ভাষায় না এই লোকটি মুখ দিয়ে বেরোতে পারে, সেটা মানে তৃণমূলে যোগদান না করলে কেউ বুঝতেই পারতো না যে এই লোকটির মধ্যে এত কদর্যতা লুকিয়ে রয়েছে। এরকম আপনি যে কোনো নেতৃত্বের নাম নিয়ে নেবেন, একটা বেশিরভাগের মধ্যেই এরকম কদর্যতা আপনি প্রকাশ পেয়ে যাবেন। ফিরহাদ হাকিম কি ধরনের মন্তব্য করেছেন, একটা ভদ্র সমাজের মানুষ হয়ে সেকুলারিজমের নাম করে এই ধরনের মন্তব্য যে করা যায় না, ভাবতেই পারবেন না। যাই হোক, আজকের আলোচনার বিষয় এটা নয়, কিন্তু রিলেটেড। এই যে কদর্যতা নিয়ে কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নোংরা রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কেন কথাটা আসলো রিলেটেড, আমি আপনাদের সামনে দেখাবো। যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে তো জানেন যে মারাত্মক চাপে পড়ে গিয়েছে, বাংলাদেশিদের নাম কার্যত একটা বিরাট অংশের বাদ পড়ে যাওয়ায় তারা অস্বস্তির মধ্যে পড়েছে। তারা এখন মনোজ আগরওয়ালের পেছনে পড়েছে। জানেন, মনোজ আগরওয়ালকে তারা এখন আক্রমণ করছে। কাউকে না পেয়ে মনোজ আগরওয়ালকে ব্যক্তিগতভাবে তারা আক্রমণ করতে শুরু করে দিয়েছে। এর আগে তৃণমূল কংগ্রেসের কৌশলই হচ্ছে, যখন তারা রাজনৈতিকভাবে পেরে ওঠে না, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন না যে আমি যে খেলাটা খেলবো না কেউ খেলতে পারবে না, সত্যি এই খেলা কেউ খেলতে পারবে না। চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের আইনমন্ত্রী, 2রা মার্চ এই মনোজ আগরওয়ালকে ট্যাগ করে একটি পোস্ট করেন। সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, ডিএ কেস, সিবিআই ফাইল চার্জশিট এগেইনস্ট আইএএস অফিসার ওয়াইফ। এটা হচ্ছে মনোজ আগরওয়াল এবং তার ওয়াইফের উদ্দেশ্যে একটা চার্জশিট 2013 সালের 30শে অক্টোবর। 2013 সালের 30শে অক্টোবর তার ওয়াইফের নামে সিবিআই নাকি একটা চার্জশিট দিয়েছিল। সেটা এতদিন পর খুঁজে খুঁজে এসে বার করেছে। কেন না, কিছু একটা কুৎসা রটাতেই হবে। যদিও মনোজ আগরওয়ালের তরফ থেকে, আচ্ছা ঘটনাটা কি হয়েছিল, তখন অভিযোগ করা হয়েছিল যে মনোজ আগরওয়ালের নাকি ওয়াইফ, তার 30টা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং তার আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তির পরিমাণ 1,40,45 লক্ষের কাছাকাছি। দেখুন, 1,40,45 লক্ষ তৃণমূল কংগ্রেস যদি খুব বড় অ্যামাউন্ট বলে মনে করে,
তাহলে নিশ্চিতভাবে সেই তৃণমূল কংগ্রেসকে মানে ভাবতে হবে যে তৃণমূল কংগ্রেসও আজকাল 1 কোটি 1.5 কোটি টাকাটাকে বড় টাকা বলে মনে করছে। যাই হোক, তো সে সিবিআই তখন চার্জশিট দিয়েছিল, তারপরে কোনো কিছু প্রমাণ তাদের বিরুদ্ধে করতে পারেননি। এবং এই ঘটনার পর এতদিন পর 2013 সালের ঘটনা, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সামনে এনে কি বোঝাতে চাইলেন যে মনোজ আগরওয়াল যে কাজটা করছেন সেই কাজটা সঠিকভাবে নয়, মানে এটা দিয়ে কি প্রমাণ হবে? তিনি ব্যক্তিগতভাবে যদি বা তার ওয়াইফের বিরুদ্ধে যদি কোনো দোষ থেকেও থাকে, সেটা আইন আদালতে আলাদা বিষয় নিয়ে উত্থাপিত হবে, আলাদা বিষয় নিয়ে সেটা বিবেচনা হবে। তো আপনি এটা নিয়ে এসার সঙ্গে আপনি মনোজ আগরওয়ালকে কুৎসা করে কি চাপে ফেলবেন যে মনোজ আগরওয়ালের উপরে চাপে পড়ে গিয়ে আপনাদের হয়ে কথা বলবে? হয় নাকি? মনোজ আগরওয়াল কি তিনি কি সর্বেসর্বা নাকি? তার উপরে কেউ নেই? জ্ঞানেশ কুমার কি এমনি বসে রয়েছে নাকি? তো যাই হোক, এখানে ঘটনা হচ্ছে যে মনোজ আগরওয়াল এর পরে মানে সিইও দপ্তর থেকে একটা পুরো ক্লারিফিকেশন দিয়ে বলা হয়েছে যে এটা মানে একেবারেই ভুল। তার কারণ তিনি 1983 সাল থেকে তার ওয়াইফ না কত একটা সাল মেনশন ছিল, রেগুলারলি ট্যাক্স রিটার্ন জমা দিয়ে আসছেন। এবং এই যে সম্পত্তির কথা বলা হচ্ছে, এই সম্পত্তিটি তার ওয়াইফ পারিবারিক সূত্রে পেয়েছেন বলে তিনি বলেছেন। এবং তার নিয়ে তার ইনকামের স্টেটমেন্ট একেবারে স্বচ্ছভাবে প্রত্যেক বছর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে আছে বলে তিনি দাবি করছেন। তো যাই হোক, এই নিয়ে দাবি পছন্দ হতে পারে, না হতে পারে। এই নিয়ে 2013 সালের আরো একটি কেস আপনি ওপেন করে সুপ্রিম কোর্টে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তো এর সঙ্গে এসআইআর এর কি সম্পর্ক? এইটাই হচ্ছে নোংরা খেলা। বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যে খেলাটা খেলতে পারি না ওই খেলাটা আর কেউ ভাবতে পারে না। এই নোংরা খেলাগুলো সত্যি কেউ ভাবতে পারে না। আচ্ছা ভাবুন যে রাজীব কুমারের বিরুদ্ধে, যিনি এই মুহূর্তে মানে কিছুদিন আগেও সর্বোচ্চ পুলিশের আধিকারিক ছিলেন, তিনি তৃণমূলের ঝান্ডা ধরে গেলেন, তার বিরুদ্ধে যদি এরকম ফাইল খোলা হয় তাহলে কত বছরের কত ফাইল খোলা যাবে বলুন তো? এখন খোলা হচ্ছে না, এবার যদি সরকারটা উল্টে যায় তাহলে এরকম তৃণমূল কত নেতার বিরুদ্ধে কত ফাইল খোলা যাবে বলুন তো? এই নোংরা রাজনীতি করছেন ঠিক আছে, কিন্তু এই নোংরা রাজনীতিগুলো তো একদিন রিটার্নে আসবে, এগুলো তো সব ফেরত পেতে হবে, তখন কি করতে সামলাতে পারবেন তো? যাই হোক, এইটা এইভাবে আটকানোর চেষ্টা করছেন কিনা জানি না, মানে যত দিক থেকে সম্ভব আটকানোর চেষ্টা করছেন। আপনারা জানেন 9 তারিখে নির্বাচন কমিশন এবং তাদের ফুল বেঞ্চ আসছে। 10 তারিখে সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি রয়েছে, যে মামলাটি চলছে সে মামলার শুনানি রয়েছে। দেখবেন সেখানে 9 তারিখে মনে হয় না খুব একটা অ্যানাউন্স কিছু হবে বলে। যদি অ্যানাউন্স হয় তার বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে আবারও তৃণমূল কংগ্রেস চলে যাবে। এবং আমার মনে হয় তারা সর্বোচ্চভাবে আবারও চেষ্টা করবে যাতে পুরনো ভোটার লিস্টে আবারও ভোট গ্রহণ হয়। সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেবে তার উপর পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ করবে। কিন্তু এই জায়গায় এই যে এখনো পর্যন্ত আপনাদের একটা খবর আমি আপডেট দিয়ে রাখতে চাই, গতকালের আপডেট, যে 60 লক্ষ যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডার অ্যাডজুডিকেশন রয়ে গিয়েছে, মাফ করবেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি না, আন্ডার অ্যাডজুডিকেশনের যে গুলো রয়ে গিয়েছে সেইগুলো এখনো পর্যন্ত গতকালের হিসাব বলছে 4 লক্ষ শুধুমাত্র এখনো পর্যন্ত সেগুলোকে মানে ভেরিফাই করা গেছে। 4 লক্ষের মধ্যে কতগুলো অ্যাকসেপ্টেড রিজেক্টেড হয়েছে সেই তথ্যটা আমি পাইনি, কিন্তু 4 লক্ষ এখনো পর্যন্ত ভেরিফাই করা সম্ভব হয়েছে। এবং ছত্তিশগড় আর উড়িষ্যা থেকে 200 জন মানে আধিকারিক বিচারকরা তারা আসছেন, তারা এখনো কাজে যোগদান করেননি। তারা যোগদান করলে এই সংখ্যাটা এই মানে দ্রুততার সঙ্গে বাড়তে পারে। এই জায়গায় সিপিএম তাদের গলার স্বর তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছে। তারাও বলছে যে এটা মানে তৃণমূল বলছে। দেখুন, ভোট আসলে সিপিএম এবং তৃণমূল তাদের গলার স্বর, তাদের আওয়াজ সবকিছু একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। দেখলাম সিপিএম শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে গিয়ে বলেছিলেন যে ওই সেকুলারিজম বলে কিছু হবে না, যা হবে সব এবার হিন্দুত্ববাদ, বা কি বলেছিলেন যে সব গেরুয়া, এই সমস্ত এরকম কি একটা মন্তব্য করেছিলেন। তাই নিয়ে মানে উদ্দেশ্যটা ছিল সন্দেশখালিতে দাঁড়িয়ে তৃণমূলের দিকে তার তাক ছিল শুভেন্দু অধিকারী। কমপ্লেন বা এফআইআর ফাইল করলো সিপিএম, বুঝতে পেরেছেন? সিপিএম এর গায়ে লেগে গেল। এরকম প্রায় লেগে যায়, মানে তৃণমূলকে বললে সিপিএম এর গায়ে প্রায় এরকম ভাবে লেগে যায়। তো যাই হোক, মোহাম্মদ সেলিম গতকাল সিইও দপ্তরের সামনে, জানি না তাদের দাবি ছিল যে না, সমস্ত এই অ্যাডজুডিকেশন গুলোকে যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি করে দিতে হবে। কারণ তারা ভাবে যে বাংলাদেশের ভাগ কি একমাত্র তৃণমূল পাই নাকি, আমরা তো সিকি ভাগটুকু পাই, সবটাই করতে হবে। তো সেখানে করলেন কি, দেখুন একটা মানে রাজনৈতিক দলের শিষ্টাচার বলে রয়েছে, তো সামনে একেবারে ওই ধর্ণা মঞ্চের মতো স্টাইল করে ওখানে ইফতার পার্টি শুরু করে দিলেন। কি করেছেন একবার দেখুন মোহাম্মদ সেলিম।
टमाटर चना और पकौड़ी बनी है यहाँ पे इसको जो ऐसा कीजिए मिला प्याज भाई कहाँ जा जो लोग यहाँ खाएगा इफ्तारी ये लोग को सही तक रहना पड़ेगा। देखिए ঐতিহাসিক এই রাস্তার উপরে দাঁড়িয়ে ব্রিটিশ জওয়ানের ভাই দেখলেন সিইও দপ্তরের সামনে এটা কি ইফতার পার্টি করার জায়গা? আপনি ধর্মকে নিয়ে রাজনীতির ময়দানে নিয়ে আসছেন, আর এদিকে বলছেন যে শুভেন্দু অধিকারী যখন ধর্ম নিয়ে কথা বলছেন তার বিরুদ্ধে আপনি এফআইআর করছেন, আপনারা এফআইআর করছেন। এই দ্বিচারিতাটা কি মানুষ বুঝতে পারছেন না? মানে আপনারা ধর্ম করবেন শুধু একটি পক্ষের হয়ে, আর অন্য পক্ষের হয়ে কেউ যদি ধর্মের কথা বলে তাহলে আপনাদের গায়ে লেগে গিয়ে আমরা তখন আপনারা নিরপেক্ষ। মানে হিন্দু ধর্ম নিয়ে যদি কেউ পক্ষে কথা বলে তখন আপনাদের নিরপেক্ষতার মনে পড়ে যায়। আর সিইও দপ্তরের সামনে গোটা পশ্চিমবঙ্গের এশআর প্রক্রিয়াকে আটকে দেওয়ার জন্য আপনারা ওখানে ইফতার পার্টি করছেন, সেখানে কোনো সমস্যা নেই। অদ্ভুত দ্বিচারিতা তো। ধর্মকে রাস্তায় নামিয়ে আনার কোনো মানে রয়েছে? কেন আপনি করতে পারেন না যে আপনাদের যদি আপনি রোজা রেখে থাকেন তাহলে যে উপাস্য জায়গায় আপনার গিয়ে করা উচিত সেখানে গিয়ে করুন। এটা কি যথাযথ সম্মান দেওয়া হচ্ছে? যে ধর্মের আপনি বিশ্বাস করেন সেই ধর্মের প্রতীকে এটা রাস্তার মধ্যে পাশে গাড়ি যাচ্ছে, লোকজনের রাস্তা আটকে রেখে, এটা কি সঠিকভাবে কি আপনি ধর্ম উপাসনা করছেন, নাকি রাজনীতির মধ্যে ধর্মটাকে নিয়ে আসছেন? যদি নিয়ে আসেন তাহলে অ্যাকসেপ্ট করুন, আপনি করছেন যখন বাকিদেরও করতে দিন। নাকি আপনি ভাবেন যে আপনি একা করবেন বাকিরা করতে পারবে না? এই অদ্ভুত নিয়ম আমরা দেখেছি যে যখনই ভোট এগিয়ে আসবে তৃণমূল কংগ্রেসের গলার স্বর আর সিপিএম এর গলার স্বর গিয়ে এক স্বরে একেবারে একাকার হয়ে যায়। মানে যাই হোক, শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের জন্য এতদিন তৃণমূল ছুটতো, এবার সিপিএম ছুটছে। কারণ লক্ষ্যটা এদের এক, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্যান্ডিডেট তো পশ্চিমবঙ্গে একজনই রয়েছে, শুভেন্দু অধিকারী। তাকে নির্বাচন থেকে যদি আটকে দেওয়া যায় তাহলে তৃণমূলকে আবার রাজ্যে প্রতিষ্ঠা করা যাবে। তো সেই কারণেই একই লক্ষ্যে সিপিএম এবং তৃণমূল এগিয়ে চলেছে। তবে এদেরকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ শায়েস্তা করবে। এবারে পশ্চিমবঙ্গের মানুষ শায়েস্তা করবে, আমার কমেন্ট সেকশনটা দেখলেই বুঝতে পারবেন। এই ধান্দাবাজি পলিসি অনেকে বুঝে গিয়েছে। আপনাদের এই ধান্দাবাজি পলিসিতে না আর কেউ ভোট দেবে বলে মনে হয় না। লোকে নোটাই ভোট দেবে, কিন্তু আপনাদের আর কেউ ভোট দেবে না। কি বলেন আপনারা? দর্শক বন্ধুরা কি বলেন লিখে জানাবেন। আপনারা যারা বিজেপিকেও পছন্দ করেন না তারা হয়তো আর সিপিএম আর তৃণমূলকে কতজন ভোট দেবে আমার সন্দেহ। মানে যাদের একটু অন্তত কি বলবো স্ট্যাটিস্টিক্স নিয়ে, মানে সংখ্যা নিয়ে কিছু নাড়াচাড়া করেন, যাদের কিছু অন্তত সাম্যক জ্ঞান রয়েছে এশআর নিয়ে কোন দল কাদের পক্ষে দাঁড়িয়েছেন, আমার মনে হয় না কোনো ভদ্র মানুষ এরপরে গিয়ে বিজেপিকে ভোট দিতে না পারেন। অনেক কারণে হতেই পারে, কিন্তু তাহলে এদেরকে ভোট দেওয়া যায় না। নোটাই ভোট সংখ্যা এবারে বাড়বে দেখবেন। এনিওয়ে, আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।